মিঠিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনির্বাণের অকথ্য গালিগালাজ, অসম্ভব খারাপ আচরণ সহ্য করতে পারেনি রাই। সেই জন্য আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। ওকে ক্ষমা করতে পারেনি অনির্বাণ, ওর সাথে থাকতে চায় না। বুঝতে পেরেছে যে মেয়েটা এত ছটপটে ছিল, সে কেন এরকম হয়ে গেল। অনির্বাণ তার খোঁজও রাখে না, বাচ্চার দায়িত্ব নিতে পারে না, কোনো কাজ করতে পারে না, সারাদিন শুয়ে থাকে। চাকরির চেষ্টা করেছিল, পারেনি, সমস্ত জায়গায় ফেলিওর। তাই এই অবস্থাটাও মেনে নিতে পারছে না। যে মেয়েটা ফাইটার ছিল, লড়াই করেছে ক্যান্সারের বিরুদ্ধে, নিজের বাচ্চাকে জন্ম দিয়েছে লড়াই করে, সেই মেয়েটার আজ কী হলো। স্রোত ভেঙে পড়েছে, ওর শ্বশুরমশাইকে জানাচ্ছে দিদি এই অবস্থা। অনির্বাণ কেন এরকম বুঝতে পেরেছিল শ্বশুরমশাই। অনির্বাণেরও মানসিক স্থিতি ঠিক নেই, ওরও চিকিৎসার প্রয়োজন। যে অসম্ভব ভালোবাসত তার স্ত্রীকে, সে হঠাৎ আজ তার স্ত্রীকে দূরে সরিয়ে দিচ্ছে। স্রোত বলেছে দিদিভাই ভুল করেছিল, সিমরান এটা খারাপ না। অনেকবার অনির্বাণদার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু অনির্বাণদা ওকে ক্ষমা করতে পারছে না। কেন মেনে নিতে পারছে না যে দিদি ডিপ্রেশনে চলে যাচ্ছে। অনেক বোঝালাম, কিন্তু উল্টে অনির্বাণদা বলছে আমার ডিপ্রেশনটা কেউ দেখছে না, আমার কি অবস্থা, খালি তোমরা দিদির কথা ভাবছো। কেন এরকম ভাবছো। ওর বৌমণি মাকে গিয়ে বলেছে যে দিদিভাইয়ের এই অবস্থা। ওর মা বৌমণি কেউ খোঁজখবর করেনি ওর শাশুড়ি মায়ের কথা ভেবেই। শাশুড়ি মা সবসময় অসম্মান করে, সেগুলো সহ্য করতে পারে না, কিন্তু নিজের মেয়ের এই অবস্থা কি করবে ওরা। স্রোত বলেছে দিদিভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই, ওর চিকিৎসার প্রয়োজন। বাচ্চাটাকে পর্যন্ত ও দেখছে না, তার খেয়াল রাখছে না। এদিকে নমিতাদি সে অনির্বাণকে বলছে দাদাবাবু বাচ্চাটাকে শুইয়ে দিয়ে এসছি, বৌদিদির কাছে আছে, বাজারের প্রয়োজন, আমি কিছু বাজার করতে যাচ্ছি, আপনি একটু বিল্লিকে দেখে রাখবেন। আর বৌদি ঘুমোচ্ছে, বললো আচ্ছা ঠিক আছে তুমি যাও। সিমরানও বাড়ি ফেরেনি, চলে গেল নমিতা। অনির্বাণ হঠাৎ কি মনে হয়েছে, এসছে রায়ের কাছে, দেখছে রাই শুয়ে আছে, বাচ্চাটা খেলা করছে। বলছে রাই কি করছো, সারাদিন তো বেশ ভালোই আছো। দেখেছে রাই কতগুলো খবরের কাগজের মার্ক করে রেখেছে, চাকরির অ্যাপ্লাই করছে। বলছে তোমার যা কোয়ালিফিকেশান তুমি চাকরি পাবে, তারপর এই 1 বছর গ্যাপ গেছে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি যেরকম মানুষ। রাই শুয়েছিল চোখ বন্ধ করে, আস্তে আস্তে উঠে বসেছে। বলছে তোমার সাথে তো আমি কথা বলছি, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। বলছে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন। দেখছে রাই উঠে দাঁড়ালো, বলল তোমার মুখটা দেখতেও আমার আজকাল ঘেন্না করে, তোমাকে আমি একেবারেই সহ্য করতে পারি না, কেন যে তোমাকে আমি বিয়ে করেছিলাম। রাই সমস্ত কথা শুনলো, আস্তে আস্তে ঘরের বাইরে চলে যাচ্ছে। অনির্বাণ চিৎকার করে যাচ্ছে, বাচ্চাটাকে কোলে নিয়েছে। রাই আর সহ্য করতে পারছে না, সমস্ত কথাগুলো ওর মাথার মধ্যে যেন ভাবাচ্ছে। আস্তে আস্তে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। এলোমেলো ভাব, কোনো ওর হুঁশ নেই। রাস্তায় হেঁটে যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, লোকের সাথে ধাক্কা লাগছে, ও নিজের খেয়ালে হেঁটে যাচ্ছে। অনির্বাণের অসম্মান করা কথাগুলো মনের মধ্যে যেন গভীরভাবে ক্ষতের সৃষ্টি করেছে, মেনে নিতে পারছে না। এত ঘেন্না অনির্বাণ করে ও তো কোনো দিন বুঝতে পারেনি। জানতো অনির্বাণ ওকে খুব ভালোবাসে, তাহলে কি সবটাই মিথ্যে। সিমরানকে নিয়ে সন্দেহ করেছিল বলে ও এইরকমভাবে ওর সাথে ব্যবহার করছে, ও ভাবতে পারছে না। একসময় যে অনির্বাণ ওর পাশে ছিল, সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে ওকে আড়াল করে রেখেছিল, সেই অনির্বাণ আজ ওর মুখ দর্শন করতে চায় না। অনির্বাণ বাচ্চা কোলে কটের মধ্যে শুয়েছে, বেল বেজেছে, সিমরান এসছে। সিমরান এসে বাচ্চাটাকে আদর করবে বলে হাত বাড়িয়েছিল, তারপর হলো না আমি অফিস থেকে ফিরছি, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর বিল্লিকে চটকাবো। বললো রাই কোথায়, বললো রাই তো ওই ঘর থেকে বেরিয়েছিল, কোথাও একটা আছে। বলছে তুই সবসময় অন্যের কথায় কাজ করবি না, তোর যেটা মনে হবে তুই করবি, তুই ক্যাবে করে এসছিস, অফিসে ছিলিস, তাতে কি আছে। বলল দেখ রাই যেটা বলে ওর সন্তান, ও ঠিক কথাই বলে, তুইও তো ওর বাবা, তোরও তো বলা উচিত। অন্য কেউ যদি বাইরে থেকে এসে বাচ্চাটাকে ধরে, তুই বলবি না যে তোর বাচ্চার ক্ষতি হতে পারে।
ও এখনও পর্যন্ত বাইরে কোনো দিন যায়নি, আর বাইরের জার্মগুলো যদি ওর গায়ে লাগে ওর ক্ষতি হতে পারে। এইটুকু তোর বোধ বুদ্ধি নেই? কী হয়েছে রে তোর বানি? এরকম করিস কেন? কোথায় গেল রাই? ও চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করেছে, কোথাও দেখতে পাচ্ছে না। এদিকে স্রোত ওর শ্বশুরমশাইকে বলেছিল যে বাপি তুমি চলো না, তোমাকে তো দিদি ভালোবাসে। ওর শ্বশুরমশাই বলছে দেখো রাইকে কথা বলাতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। ও কথা বলাই বন্ধ করে দিয়েছে, চুপচাপ সবটা সহ্য করছে। অন্ধকারের মধ্যে যেন আস্তে আস্তে ও তলিয়ে যাচ্ছে। আমি কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবো। আমি তো সাইকিয়াট্রিস্ট নই, আমি তো এইসব কাজ করি না। আমি কি করব? বললো তোমাকে ভালোবাসি, তুমি যদি একবার যাও। বললো আমার ফোনটা এনে দে তো, আমি ফোন করব। এদিকে রাই যে ঘর থেকে বেরিয়ে গেছে সে খেয়াল অনির্বাণের নেই। কোথাও খুঁজে পেলো না সিমরান। বলছে বানি তুই বুঝতে পারছিস না, ও ডিপ্রেশনে চলে যাচ্ছে। অনির্বাণ অনেক কথা শুনিয়েছে রাইকে, বলছে তুমি এই ডিপ্রেশনের নাটক করছো, আমি জানি তুমি এইরকম করবে, সবার মন জয় করার চেষ্টা করছো তো, যে অসুস্থ বলে আমার কাছে এসব করে পার পাবে না। সব মিথ্যে কথা, আমি বুঝতে পারি। রাই হয়তো চেতনায় আছে, সব শুনতে পাচ্ছে, একটাও সাড়া শব্দ করে না। বোঝাচ্ছে সিমরান তুই ভুল করছিস, যাকে তুই এত ভালোবাসতিস, তোর রায় কিশোরী, তাকে তুই এত অসম্মান করছিস। বলছে তুই ঘরে গেছিলিস কী কথা বলতে? বলছে এমনি সাধারণ কথা, বললো না যে কত খারাপ কথা বলেছে, খারাপ আচরণ করেছে, কিন্তু ঘরের মধ্যে নেই। বলল তাহলে কি বাইরে গেছে? বললো বাইরে গেছে তো ভালোই হয়েছে, একটু বাইরের হাওয়া বাতাস খেলে আসুক, আর ঘরে বসে তো খালি প্যাঁচ কষছে, কী করবে না করবে। যে মেয়েটা একটা সাড়া করছে না তাকে নিয়ে এরকম অনির্বাণ কথাবার্তা বলছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, বাচ্চার দেখাশুনো করতে পারে না, তাকে নিয়েও অনির্বাণের কোনো হেলদোল নেই। বোঝাচ্ছে সিমরান তুই ভুল করছিস। কোথায় চলে গেল? ওর তো কোনো হুঁশ নেই মনে হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানি তুই ভুল করছিস। ওদিকে রাই যখন রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই সময় দেখেছি কতগুলো বাচ্চা সাইকেল নিয়ে খেলা করছে। একটি মেয়ে সাইকেলে উঠেছে, চালাতে জানে না, সে এগিয়ে আসছে। সামনে ছিল রাই, বলছে আন্টি সরে দাও, তুমি সামনে থেকো না, আমি নতুন শিখছি। কিন্তু রায়ের কোনো হুঁশ নেই। মেয়েটা এগিয়ে আসছে হু হু করে, কী যে হলো আমরা জানি না। এদিকে নমিতাদি বাড়ি ফিরে এসছে। আসতেই বলছে বৌদি কোথায়? বাচ্চাটাকে দেখতে পেয়েছে, বলল মনে হয় বাইরে বেরিয়েছে। বলছে সে কি বৌদি, বাইরে বেরিয়ে গেল? তোমরা কেউ একটু খোঁজ করলে না? সিমরান যখন অনির্বাণকে বোঝাচ্ছে তুই ভুল করছিস, যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন নিজেকেও তুই ক্ষমা করতে পারবি না, কেন তুই এরম করছিস? রায় নিজের মধ্যে নেই, তোর ভাবা উচিত, তুই ওর স্বামী। অন্যরা যে যা খুশি বলতে পারে, কিন্তু তুইও হাল ছেড়ে দিয়েছিস। অনির্বাণ চুপচাপ ভাবছে। ওদিকে নীলুকে দেখেছি ঝামেলা করতে ক্রান্তির সাথে। ও রান্না করছে, তারপর বলেছে যে তুমি কি ভেবেছিলে যে আমাকে ছেড়ে চলে যাবে? তুই তাকারি করছে দুজনকে, ওরা একসাথে সবাই থাকবে, অনেক প্ল্যান করেছে। যেখানে থাকবে সেখানকার মহিলাদের নিয়ে ওরা ঝুড়ি বানাবে, বেতের কাজ করবে, সেগুলো বিভিন্ন হাটে বিক্রি করবে, মেলায় বিক্রি করবে। বলছে কত টাকা আর পাবে? ঢাকের দায় মনসা বিক্রি হবে। বললো দরকার হলে কলকাতায় যেসব মেলা বসে সেখানেও বিক্রি করব। স্রোতকে বলবো সাহায্য করতে। বলছে কি দরকার ওই ছোটো মেয়েটার ওপর এইসব দায়িত্ব চাপানোর? ও ছোট, ওর বিয়ে হয়েছে, সংসার করছে, নিজে পড়াশুনো করে, ওর ওপর এইসব দায়িত্ব দিও না। এদিকে নীলু নানান প্ল্যান করছে, কিভাবে রোজগারের পথটা করতে পারে, সাহায্য করতে পারে লোকদের, নিজেরা ভালো থাকতে পারে। অবাক হয়ে যাচ্ছে ক্রান্তি। বলছে বাহ, তুমি তো নিজেই সব প্ল্যান করে নিচ্ছ। বলছে করবো না কেন, আমি আগে যাই। বলছে তুমি তো একেবারে মনে হচ্ছে পিকনিক করার প্ল্যান করেছো, একসাথে সবাই মিলে খাবে দাবে, হই হুল্লোড়ে মেতে থাকবে, আর গ্রামবাসীদের যে সাহায্য করতে হবে, আমরা যে কাজকর্ম করি। ক্রান্তিকে ও চায় যে অপরাধ জগৎ থেকে সরিয়ে আনতে, অন্যদের টাকা পয়সা ও চুরি করে, ডাকাতি করে নিয়ে এসে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এটাও তো এক ধরনের অপরাধ। এরম কেন করবে? বরং নিজেরা রোজগার করবে, সেই টাকা দিয়ে লোককে সাহায্য করবে। এটা হলে তো আর পুলিশ ওদের পেছনে ছুটবে না। তাই সৎ পথে নিয়ে আসার চেষ্টা করছে নীলু ক্রান্তিকে।
এইভাবে ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠছে, একে অপরকে ছাড়া থাকতে পারছে না, এদিকে লড়াই করছে, মারপিট করছে। দেখতে থাকবো রায়ের কী হয় আর এদেরই বা কী হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।